আজকে যে আপনি বিয়ের কথাটা বলেছেন। আমি পারবো না, তুমি বলো না বৌমা। বলো। না মানে বলতে চাচ্ছিলাম কি, তুই তো স্মৃতিহারা ছিলি বাবা। হ্যাঁ, মাঝখানে তো অনেক কিছু হয়ে গেছে, এখন তো আবার আগের মতো ফিরে এসেছিস। তো মানে আমি বলতে চাচ্ছিলাম কি বাবা, যে তোর আর ফাতেমার যদি আবার বিয়ে হয় তাহলে কেমন হয়? বিয়ে কখনো মানুষের জীবনে দুইবার হয় না, আর এটা তো একটা পবিত্র বন্ধন। তুমি এই বন্ধন নিয়ে কি ফালতু কথা বলছো? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? একটা ব্যাংক লুট হয়ে গেছে রাতের অন্ধকারে, আর সেই টাকা মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে নিজেই। মন্ত্রী পাগলের মতো হোম মিনিস্টারকে ফোন করছেন, থানায় যোগাযোগ করছেন, ক্ষমতার হুমকি দিচ্ছেন, অথচ যে কাজটা হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। আজকের ২৩ নম্বর পর্বে শুধু ব্যাংক লুটের গল্প নেই, এই পর্বে আছে একজন মায়ের স্বপ্নের সঙ্গে ছিলের বাস্তবতার সংঘাত, একজন মানুষের হারিয়ে যাওয়া স্ত্রীর মর্মযাতনা, আর একজন বাবার পায়ে পড়ে কাঁদার মতো একটা দৃশ্য যেটা বুকে লাগে। শেজাদ চৌধুরী আর মন্ত্রীর মধ্যে যে দ্বন্দ্বটা এতদিন ধীরে ধীরে জমছিল, সেটা এই পর্বে এসে একটা বিপজ্জনক মোড় নিয়েছে। এর পরে কি হবে সেটা নিয়ে আজকের রিভিউর শেষে একটু বিশ্লেষণ করব। তার আগে পুরো পর্বটা মিলিয়ে দেখি। রাতের মাঝখানে একটা ফোন কল দিয়ে পর্বটা শুরু হয়। মন্ত্রীকে কেউ একজন জানাচ্ছে যে তার ব্যাংকে ডাকাতি হয়েছে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, এত রাতে এমন খবর শুনলে যে কারোরই মাথা ঘুরে যাওয়ার কথা। কিন্তু ধীরে ধীরে বিষয়টা স্পষ্ট হতে থাকে। শুধু চুরি না, পুরো দমে ডাকাতি। সিসি ক্যামেরার লাইন কেটে দেওয়া হয়েছে, নিরাপত্তা রক্ষীদের বেঁধে রাখা হয়েছে, আর ডাকাতরা মুখে বানরের মুখোশ এবং কালো কাপড় পরে এসেছিল। এতটা পরিকল্পনাভাবে কাজটা করা হয়েছে যে পরিচয়ের কোনো সুতো ধরার সুযোগ রাখা হয়নি। কিন্তু এখানেই গল্পটা অন্য রকম হয়ে যায়। যে টাকা নেওয়া হয়েছে সেটা রাষ্ট্রীয় কোষাগারে যায়নি, অপরিচিত কোনো গোডাউনে লুকানো হয়নি, বরং সেই টাকা নেওয়া হয়েছে সেই মানুষগুলোর কাছে যারা মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে নিজেদের কষ্টের টাকা হারিয়েছিলেন। একে একে প্রত্যেককে তাদের নিজের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে, যতটুকু হারিয়েছিলেন ঠিক ততটুকু। এরপর যে টাকা বেঁচে থাকে সেটা দিয়ে দেওয়া হয়েছে গরিব দুঃখীদের জন্য কাজ করা দাতব্য সংস্থাগুলোকে। কিন্তু প্রতিবাদের ফল কি হল? পুলিশ কিছু করেনি, বরং কিছুদিন পর সাদা পোশাকের লোকেরা এসে সুমনকে জঙ্গি বলে তুলে নিয়ে গেছে। এরপর থেকে ২ বছর ধরে বাবা খুঁজছেন, থানায় গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, কিন্তু কোনো খোঁজ নেই। এই দৃশ্যটা শুধু একটা পার্শ্বচরিত্রের কষ্টের গল্প নয়, এটা একটা সামাজিক বাস্তবতার প্রতিফলন। যে মানুষ সত্যের পক্ষে দাঁড়ায় সে কখনো কখনো এই ব্যবস্থার ভেতরে হারিয়ে যায়। আর যে বাবা পায়ে পড়ে কাঁদছেন তার সেই কান্নায় শুধু একজন বাবার কান্না নেই, অনেক মানুষের অসহায়ত্ব আছে। শেজাদ চৌধুরী এই বাবাকে আশ্বাস দিল, ছেলেকে খুঁজে বের করবে বলল, ছবি নিল। এই ওয়াদাটা আসলে গল্পে একটা নতুন লেয়ার যোগ করে দিল। শেজাদ শুধু মন্ত্রীর বিরুদ্ধে লড়ছে না, সে এখন একটা সামাজিক অন্যায়ের বিরুদ্ধেও দাঁড়াতে যাচ্ছে। এই ছেলেটাকে যারা তুলে নিয়ে গেছে তারা কি মন্ত্রীর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, নাকি এটা সম্পূর্ণ আলাদা আরেকটা অন্ধকার চক্র? এই সংযোগটা এখন পর্যন্ত স্পষ্ট না। এরপর শেজাদ থানায় গেল, সঙ্গে তার মেয়েকেও নিয়ে গেল। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, হেডফোনে গান শুনছে। এই দৃশ্যটা একটু অন্যরকম উষ্ণতা দেয়। একজন বাবা হিসেবে শেজাদকে এভাবে দেখানো হয় না সবসময়, কিন্তু এই মুহূর্তে সে একজন সন্তানের পিতা, নিজের মেয়েকে নিরাপদ রাখতে চাইছে, একই সঙ্গে বাইরে একটা কঠিন কাজও করতে এসেছে। থানার অফিসারকে সুমনের ছবি দেখানো হলো। অফিসার চিনতে পারল না বলল, কিন্তু শেজাদ যখন এক্সকিউজ মি বলে বাইরে গেল এবং ফিরে এলো, তখন থানার অফিসারের মধ্যে একটা অস্বস্তি টের পাওয়া গেল। একটু বেশি সতর্কভাবে কথা বলছিল, একটু বেশি মাপা উত্তর দিচ্ছিল। এই অস্বস্তিটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। পুলিশ কি আসলে জানে সুমন কোথায়, নাকি তারা জড়িয়ে আছে এই ব্যবসায়? এই প্রশ্নটা এই পর্ব থেকে জন্ম নিল। পর্বের শেষ দিকে একটা সরাসরি সংঘাতের দৃশ্য এলো। মন্ত্রীর লোকেরা শেজাদের বাড়িতে এলো, এসে টাকার হিসাব চাইল, হুমকি দিল। শেজাদ তখন মেয়েকে নিয়ে সেখানে ছিল, মেয়ে ঘুমাচ্ছিল। এই দৃশ্যে শেজাদের ভেতরে দুটো পরিচয় একসঙ্গে কাজ করছিল। একটা একজন বাবা যে সন্তানের ঘুম রক্ষা করতে চায়,
আরেকটা একজন মানুষ যে জানে পরিস্থিতি কতটা বিপজ্জনক হতে পারে। সে বলল, এখান থেকে চলে যাও, মেয়ে ঘুমাচ্ছে, ঝামেলা চাই না। কিন্তু মন্ত্রীর লোকেরা গেল না। তারা বলল, টাকা কোথায়, ভেতর থেকে বের করো, নইলে তুলে নিয়ে যাব। শেজাদ তখন 3 গুনল এবং বলল, শুট করে দেব। এই মুহূর্তে সে একজন ঠান্ডা মাথার মানুষ, উত্তেজিত নয়, চিৎকার করছে না, শুধু একটা সীমারেখা টানল, এবং সেই সীমারেখাটা এত স্পষ্ট যে মন্ত্রীর লোকেরাও বুঝে গেল এই মানুষ মজা করছে না। এই দৃশ্যটা পর্বের একটা শক্তিশালী সমাপ্তি পয়েন্ট, কিন্তু সঙ্গে আরেকটা কথাও এলো। শেজাদের সবচেয়ে মূল্যবান সম্পদে হাত দেওয়া হয়েছে, পরিণতি হবে। এই কথাটা কে বলল? মন্ত্রীর লোক। মানে মন্ত্রীও জানে যে শেজাদকে কোন দিক থেকে আঘাত করলে সে ভেঙে পড়বে, আর সেই দিকটা হলো তার পরিবার, তার মেয়ে। এই ইঙ্গিতটা সামনে অনেক বড় বিপদের বার্তা দিচ্ছে। আপনি যদি ড্রামা শো চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের বিস্তারিত পর্বভিত্তিক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এখন একটু সামগ্রিকভাবে এই পর্বটা দেখি। 23 নম্বর পর্বে গল্পটা শুধু সামনে এগোয়নি, এটা একসঙ্গে অনেকগুলো স্তরে জটিল হয়েছে। একটা স্তরে আছে মন্ত্রী বনাম শেজাদের ক্ষমতার লড়াই, আরেকটা স্তরে আছে গোলামের হারানো স্মৃতি আর ফাতেমার একা থাকার ব্যথা। তৃতীয় একটা স্তরে আছে সেই বৃদ্ধ বাবার ছেলে খোঁজার গল্প, যেটা আসলে এই পুরো ব্যবস্থার অন্ধকার দিকটার প্রতীক। এই 3টি স্তর এখন পর্যন্ত আলাদাভাবে চলছে, কিন্তু কোথাও না কোথাও এগুলো এসে মিলবে। কারণ সুমনকে যারা তুলে নিয়ে গেছে সেই শক্তি কি মন্ত্রীর সঙ্গে যুক্ত নয়? ভিক্ষাবৃত্তির এই অন্ধকার ব্যবসাটা কি মন্ত্রীর সাম্রাজ্যের আরেকটা অংশ? কথাটা অনেক তীব্র। একজন মানুষ যখন বলে যে ফাতেমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার কল্পনাও সে সহ্য করতে পারে না, তখন বোঝা যায় ভালোবাসাটা কতটা গভীর। কিন্তু একই সঙ্গে এই কথাটা ঋতু ম্যাডামের জন্য একটা অন্ধকার ছায়া ফেলে দেয়। সে কি কোনোদিন গোলামের কাছ থেকে স্বীকৃতি পাবে? সেই প্রশ্নটা এই পর্বে উত্তরহীন থেকে গেছে। তারপরই গোলামের স্মৃতিশক্তি আবার চলে গেল। আর এই ঘটনাটা যখন ঘটল, তখন ঋতুর বাসায় ছিল সে। ঋতু তাকে ধরল, পানি দিল, বোঝানোর চেষ্টা করল, কিন্তু গোলাম তাকে চিনছে না, ফাতেমাকে চিনছে না, নিজের বিয়ের কথা মনে নেই। এই অবস্থায় ঋতুর ভেতরে যে জাতলা তৈরি হয়, সেটা পর্দার বাইরে থেকেও অনুভব করা যায়। একটা মেয়ে যার কাছে এই মানুষটাকে ভালোবাসার ইতিহাস আছে, সে এখন দেখছে সে মানুষ তাকে সম্পূর্ণ অচেনা ভাবছে। মনির চাচার চরিত্রটা এই পুরো দৃশ্যে একটা সংযোগ হিসেবে কাজ করছে। গোলামকে বিশ্রামে পাঠিয়ে দিলেন, ঋতুকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু পরিস্থিতি এতটাই জটিল যে শুধু বিশ্রাম দিয়ে এই সমস্যার সমাধান হবে না। এরপর যে দৃশ্যটা আসে সেটা একেবারে অন্য ধরনের। গোলাম এখন ঋতুর বাসায় আছে, মোড়ে নিয়ে এসেছে শেজাদ। মোর মানে সেই গোলাম যাকে শেজাদ চৌধুরীর ছদ্মবেশে ব্যবহার করার পরিকল্পনা চলছে। এই চরিত্রটা আগেও ছিল, কিন্তু এই পর্বে সে আরও বেশি সক্রিয় হয়েছে। গোলামের স্মৃতি চলে যাওয়ার পরিস্থিতি আর শেজাদের মোড়কে ব্যবহার করার পরিকল্পনা, এই দুটো ঘটনা একসঙ্গে ঘটছে। একটা সত্যিকারের মানুষ পরিচয় হারাচ্ছে, আর অন্যদিকে একটা নকল পরিচয় তৈরি হচ্ছে। এই দুটোর মধ্যে গল্পের একটা গভীর বিদ্রূপ আছে। মোড়ের চরিত্রটা হালকা হাসির উপাদান নিয়ে আসে পর্বে, কিন্তু সেটা আসলে একটা গুরুতর বিষয়ের আবরণ। শেজাদ তাকে স্পষ্ট করে বলে দিয়েছে, তুমি এখন শেজাদ চৌধুরী, যেখানে যাবে, যা করবে, সেটাই হবে শেজাদ চৌধুরীর কাজ। একজন সাধারণ মানুষকে দিয়ে একটা বড় মানুষের মুখোশ পরানোর এই খেলা, এটা কোথায় গিয়ে ঠেকবে সেটা সহজে অনুমান করা যায় না। একটা জায়গায় মোড়ের পকেট থেকে টাকা বের হয়ে গেল বলে মনির চাচার সঙ্গে মজার একটা টানাটানি দৃশ্য তৈরি হলো। এটা পর্বে হালকা মুহূর্ত, কিন্তু এর ভেতরেও একটা ইঙ্গিত আছে। গোলামের আর মোড়ের মধ্যে পার্থক্যটা এখন অনেকের কাছেই ঝাপসা হয়ে আসছে। এবার পর্বের সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্যে আসা যাক। একজন বৃদ্ধ বাবা এলেন। তার মেয়ে বস্তিতে আত্মহত্যা করেছে, এটা আগের পর্বেই বলা হয়েছিল। কিন্তু এই বাবার ব্যথা এখানে শেষ নয়। তার একটা ছেলেও আছে, সুমন। ছেলেটা লেখাপড়া জানত, চিন্তাশীল ছিল। বস্তির আশেপাশে একটা অন্ধকার ব্যবসা চলছিল, মানুষের হাত পা ভেঙে রাস্তায় ভিক্ষা করানো। সুমন সেটা দেখে চুপ থাকতে পারেনি। সে প্রতিবাদ করেছিল, পুলিশের কাছে রিপোর্ট করেছিল। এই দৃশ্যটা মাথায় রাখলে গল্পের মূল দর্শনটা বোঝা যায়। এই ডাকাতি আসলে প্রতিশোধ নয়, এটা একটা নৈতিক পুনর্বণ্টন। যে ব্যবস্থা মানুষকে ঠকিয়েছে, সেই ব্যবস্থার ভেতর থেকেই ন্যায় বিচার নিয়ে আসার একটা চেষ্টা।
দুনিয়া টাকার গোলাম নাটকের শিরোনামের সঙ্গে এই ঘটনার একটা সরাসরি সংযোগ আছে। টাকা যখন মানুষকে দাস বানিয়ে ফেলে তখন কেউ কেউ সেই শৃঙ্খল ভাঙার সাহস দেখায়। মন্ত্রীর প্রতিক্রিয়া ছিল ঠিক ততটাই তীব্র যতটা আশা করা যায়। ক্ষমতার অহংকারী যে মানুষ অভ্যস্ত, তার সম্পদে কেউ হাত দিলে তিনি পুরো রাষ্ট্রযন্ত্র নামিয়ে দেওয়ার হুমকি দেবেন, এটাই স্বাভাবিক। হোম মিনিস্টারের সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হল। তদন্তের জন্য মাঠে নামার প্রস্তুতি নেওয়া হল। কিন্তু সমস্যা হল, ডাকাতরা কোনো চিহ্ন রেখে যায়নি। ক্যামেরা কাজ করেনি, রক্ষীরা দেখতে পায়নি, আর যারা দেখেছে তারা শুধু মুখোশের কথা বলতে পারছে। এই তদন্ত কোথায় গিয়ে ঠেকবে সেটা নিয়ে মন্ত্রীর ভেতরে একটা ক্রোধ তৈরি হচ্ছে। কিন্তু সেই ক্রোধ এখন অন্ধ, দিক নেই, গন্তব্য নেই। এরপর আসে শেজাদ চৌধুরীর সঙ্গে মন্ত্রীর সেই ফোনালাপের দৃশ্য। এই দৃশ্যটা পর্বের সবচেয়ে টানটান মুহূর্তগুলোর একটা। মন্ত্রী সরাসরি অভিযোগ করলেন যে ব্যাংকের টাকা শেজাদি লুট করেছে, কোনো প্রমাণ ছাড়া, শুধু নিজের বিশ্বাস আর ক্ষমতার দম্ভের ওপর ভর করে। শেজাদ চৌধুরীর উত্তরটা মজার। সে হাসল, সরাসরি অস্বীকার করল এবং প্রমাণ চাইল। এই প্রতিক্রিয়াটা অনেক কিছু বলে দেয়। একজন মানুষ যে সত্যিকার অর্থে নির্দোষ, সে হয়তো এভাবে নির্ভয়ে হাসতে পারে। আবার একজন মানুষ যে জানে প্রমাণ নেই, সেও ঠিক এভাবেই হাসতে পারে। দর্শক কোনটা বিশ্বাস করবে সেটা এই পর্বে স্পষ্ট করা হয়নি, আর এটাই গল্পের চতুরতা। মন্ত্রী তবুও চাপ বাড়ালেন। 24 ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়ার হুমকি দিলেন, পুলিশ পাঠানোর, জীবন নরক করে দেওয়ার হুমকি দিলেন। কিন্তু শেজাদ তাতে একটুও বিচলিত হল না, বরং পুরো কথোপকথনটা এমনভাবে চলল যে মন্ত্রী বেশি উত্তেজিত, শেজাদ অনেকটা স্বস্তিতে। এই ক্ষমতার ভারসাম্যটা পর্বে বেশ পরিষ্কার। মন্ত্রীর কাছে সরকারি শক্তি আছে, কিন্তু শেজাদের কাছে আছে মাটির নিচের কৌশল। কে বেশি শক্তিশালী সেটা এখন বলা মুশকিল। এবার গল্পের আরেকটা দিকে আসা যাক, যেটা এই পর্বে আবেগের দিক থেকে সবচেয়ে ভারী। গোলামের স্মৃতিশক্তি আবার হারিয়ে গেছে, আর এই ঘটনাটা শুধু একটা নাটকীয় মোড় নয়, এটা অনেক মানুষের কাছে একটা বড় ধাক্কা। ফাতেমার সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্কটা আবার একটা জায়গায় ঝুলন্ত হয়ে গেল। ফাতেমা জানে গোলাম তার স্বামী, কিন্তু গোলাম জানে না সে কেউ, না ফাতেমাকে, না নিজের বিয়েকে। এই বিষয়টার পেছনে আরেকটু গভীরে যাওয়া দরকার। গোলামের মায়ের সঙ্গে তার যে কথোপকথন হয়েছে সেই দৃশ্যটা নিয়ে। মা চাইছিলেন ছেলে আর ফাতেমার আবার আনুষ্ঠানিক বিয়ে হোক। কারণটা সরল, আগের বিয়েটা তাড়াহুড়োই হয়েছিল, উৎসব হয়নি, আনন্দ হয়নি। কিন্তু গোলাম এই প্রস্তাবে রাজি হয়নি। তার যুক্তি ছিল স্পষ্ট এবং দৃঢ়। বিয়ে একটি পবিত্র বন্ধন, এটা ছেলে খেলা নয়, একবারই হয়, আর সেই একবারের স্মৃতিই কার কাছে যথেষ্ট। এই মুহূর্তে গোলামের ভেতরের মানুষটাকে চেনা যায়। স্মৃতি হারালেও কিছু বিশ্বাস মানুষের অস্তিত্বের গভীরে গেঁথে থাকে। ধর্ম মেনে বিয়ে করেছি, এটা প্রথম এবং শেষ, এই কথাটা বলার সময় গোলামের ভেতরে কোনো দ্বিধা ছিল না। আর ঠিক তখনই মায়ের মুখে বেরিয়ে এলো যে কথাটা মোচড় দিয়ে যায়, কিন্তু স্মৃতি না থাকার সময় অন্য একটি মেয়েকে বিয়ে করা হয়েছিল, তো সেটার কি হবে? এই মুহূর্তটা দর্শকের কাছে অনেকটা আঘাতের মতো। গোলাম নিজেই বলল, সেই স্মৃতি আমার মেমোরিতে নেই, সেই সম্পর্কের কোনো মূল্য নেই আমার কাছে। যদি সজ্ঞানে কাউকে বিয়ে করতাম তাহলে নিজেকে নিজে শেষ করে ফেলতাম। এই সংযোগটা যদি তৈরি হয় তাহলে গল্পটা এক ধাক্কায় অনেক বড় হয়ে যাবে। এবার 24 নম্বর পর্ব নিয়ে যা ভাবছি। মন্ত্রী এখন সরাসরি শেজাদের বাড়িতে পর্যন্ত লোক পাঠিয়েছে। এর মানে দ্বন্দ্বটা এখন আর লুকোনো নেই, খোলা হয়ে গেছে। পরের পর্বে সম্ভবত মন্ত্রী আরও আক্রমণাত্মক হবেন। পুলিশ বা প্রশাসনিক চাপ সরাসরি শেজাদের উপর আসতে পারে। গোলামের স্মৃতি নিয়ে পরের পর্বে একটা জটিল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। মোরকে শেজাদ চৌধুরী হিসেবে মন্ত্রীর সামনে উপস্থাপন করার পরিকল্পনা চলছে। পরের পর্বে সেই চেষ্টার কোনো দৃশ্য আসতে পারে। মোর কতটা বিশ্বাসযোগ্যভাবে শেজাদ চৌধুরী সাজতে পারবে, সেটাই হয়তো পরের পর্বের বড় প্রশ্ন হবে। সুমনের বিষয়টাও এগোবে বলে মনে হচ্ছে। শেজাদ যখন ওয়াদা দিয়েছে, তখন সেই খোঁজাখুঁজি পরের পর্বে শুরু হতে পারে। এবং থানার অফিসারের অস্বস্তিটা যদি কোনো সত্যের দিকে ইঙ্গিত করে, তাহলে পুলিশের সঙ্গে সংঘাত নতুন আকার নিতে পারে। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হল, মন্ত্রীর লোক বলে গেছে শেজাদের সবচেয়ে মূল্যবান সম্পদে হাত দেওয়া হয়েছে। সেই সম্পদ যদি তার মেয়ে হয়, তাহলে পরের পর্বে শেজাদের পরিবারকে ঘিরে বিপদ আসার ইঙ্গিত আছে। এই সম্ভাবনাটা যদি সত্যি হয়, তাহলে পর্বটা অনেক তীব্র হবে। 23 নম্বর পর্ব মূলত একটা গল্পের স্তরে স্তরে জমে ওঠার পর্ব। সবকিছু এখন একটা বড় বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছে। কে প্রথম ভাঙবে, মন্ত্রী নাকি শেজাদ, সেটা এখনও অনিশ্চিত। কিন্তু এটা নিশ্চিত যে পরের কয়েকটা পর্বে দুনিয়া টাকার গোলামের গল্প অনেক বেশি তীব্র হতে চলেছে।
বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? একটা ব্যাংক লুট হয়ে গেছে রাতের অন্ধকারে, আর সেই টাকা মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে নিজেই। মন্ত্রী পাগলের মতো হোম মিনিস্টারকে ফোন করছেন, থানায় যোগাযোগ করছেন, ক্ষমতার হুমকি দিচ্ছেন, অথচ যে কাজটা হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। আজকের 23 নম্বর পর্বে শুধু ব্যাংক লুটের গল্প নেই। এই পর্বে আছে একজন মায়ের স্বপ্নের সঙ্গে ছিলের বাস্তবতার সংঘাত, একজন মানুষের হারিয়ে যাওয়া স্ত্রীর মর্মযাতনা, আর একজন বাবার পায়ে পড়ে কাঁদার মতো একটা দৃশ্য যেটা বুকে লাগে। শেজাদ চৌধুরী আর মন্ত্রীর মধ্যে যে দ্বন্দ্বটা এতদিন ধীরে ধীরে জমছিল, সেটা এই পর্বে এসে একটা বিপজ্জনক মোড় নিয়েছে। এর পরে কি হবে সেটা নিয়ে আজকের রিভিউর শেষে একটু বিশ্লেষণ করব। তার আগে পুরো পর্বটা মিলিয়ে দেখি। রাতের মাঝখানে একটা ফোন কল দিয়ে পর্বটা শুরু হয়। মন্ত্রীকে কেউ একজন জানাচ্ছে যে তার ব্যাংকে ডাকাতি হয়েছে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, এত রাতে এমন খবর শুনলে যে কারোরই মাথা ঘুরে যাওয়ার কথা। কিন্তু ধীরে ধীরে বিষয়টা স্পষ্ট হতে থাকে। শুধু চুরি না, পুরো দমে ডাকাতি। সিসি ক্যামেরার লাইন কেটে দেওয়া হয়েছে, নিরাপত্তা রক্ষীদের বেঁধে রাখা হয়েছে, আর ডাকাতরা মুখে বানরের মুখোশ এবং কালো কাপড় পরে এসেছিল। এতটা পরিকল্পনাভাবে কাজটা করা হয়েছে যে পরিচয়ের কোনো সুতো ধরার সুযোগ রাখা হয়নি। কিন্তু এখানেই গল্পটা অন্য রকম হয়ে যায়। যে টাকা নেওয়া হয়েছে সেটা রাষ্ট্রীয় কোষাগারে যায়নি, অপরিচিত কোনো গোডাউনে লুকানো হয়নি, বরং সেই টাকা নেওয়া হয়েছে সেই মানুষগুলোর কাছে যারা মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে নিজেদের কষ্টের টাকা হারিয়েছিলেন। একে একে প্রত্যেককে তাদের নিজের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে, যতটুকু হারিয়েছিলেন ঠিক ততটুকু। এরপর যে টাকা বেঁচে থাকে সেটা দিয়ে দেওয়া হয়েছে গরিব দুঃখীদের জন্য কাজ করা দাতব্য সংস্থাগুলোকে। কিন্তু প্রতিবাদের ফল কি হল? পুলিশ কিছু করেনি, বরং কিছুদিন পর সাদা পোশাকের লোকেরা এসে সুমনকে জঙ্গি বলে তুলে নিয়ে গেছে। এরপর থেকে 2 বছর ধরে বাবা খুঁজছেন, থানায় গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, কিন্তু কোনো খোঁজ নেই। এই দৃশ্যটা শুধু একটা পার্শ্বচরিত্রের কষ্টের গল্প নয়, এটা একটা সামাজিক বাস্তবতার প্রতিফলন। যে মানুষ সত্যের পক্ষে দাঁড়ায় সে কখনো কখনো এই ব্যবস্থার ভেতরে হারিয়ে যায়। আর যে বাবা পায়ে পড়ে কাঁদছেন তার সেই কান্নায় শুধু একজন বাবার কান্না নেই, অনেক মানুষের অসহায়ত্ব আছে। শেজাদ চৌধুরী এই বাবাকে আশ্বাস দিল, ছেলেকে খুঁজে বের করবে বলল, ছবি নিল। এই ওয়াদাটা আসলে গল্পে একটা নতুন লেয়ার যোগ করে দিল। শেজাদ শুধু মন্ত্রীর বিরুদ্ধে লড়ছে না, সে এখন একটা সামাজিক অন্যায়ের বিরুদ্ধেও দাঁড়াতে যাচ্ছে। এই ছেলেটাকে যারা তুলে নিয়ে গেছে তারা কি মন্ত্রীর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, নাকি এটা সম্পূর্ণ আলাদা আরেকটা অন্ধকার চক্র? এই সংযোগটা এখন পর্যন্ত স্পষ্ট না। এরপর শেজাদ থানায় গেল, সঙ্গে তার মেয়েকেও নিয়ে গেল। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, হেডফোনে গান শুনছে। এই দৃশ্যটা একটু অন্যরকম উষ্ণতা দেয়। একজন বাবা হিসেবে শেজাদকে এভাবে দেখানো হয় না সবসময়, কিন্তু এই মুহূর্তে সে একজন সন্তানের পিতা, নিজের মেয়েকে নিরাপদ রাখতে চাইছে। একই সঙ্গে বাইরে একটা কঠিন কাজও করতে এসেছে। থানার অফিসারকে সুমনের ছবি দেখানো হলো। অফিসার চিনতে পারল না বলল, কিন্তু শেজাদ যখন এক্সকিউজ মি বলে বাইরে গেল এবং ফিরে এলো, তখন থানার অফিসারের মধ্যে একটা অস্বস্তি টের পাওয়া গেল। একটু বেশি সতর্কভাবে কথা বলছিল, একটু বেশি মাপা উত্তর দিচ্ছিল। এই অস্বস্তিটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। পুলিশ কি আসলে জানে সুমন কোথায়, নাকি তারা জড়িয়ে আছে এই ব্যবসায়? এই প্রশ্নটা এই পর্ব থেকে জন্ম নিল। পর্বের শেষ দিকে একটা সরাসরি সংঘাতের দৃশ্য এলো। মন্ত্রীর লোকেরা শেজাদের বাড়িতে এলো, এসে টাকার হিসাব চাইল, হুমকি দিল। শেজাদ তখন মেয়েকে নিয়ে সেখানে ছিল, মেয়ে ঘুমাচ্ছিল। এই দৃশ্যে শেজাদের ভেতরে দুটো পরিচয় একসঙ্গে কাজ করছিল। একটা একজন বাবা যে সন্তানের ঘুম রক্ষা করতে চায়, আরেকটা একজন মানুষ যে জানে পরিস্থিতি কতটা বিপজ্জনক হতে পারে। সে বলল, এখান থেকে চলে যাও, মেয়ে ঘুমাচ্ছে, ঝামেলা চাই না। কিন্তু মন্ত্রীর লোকেরা গেল না। তারা বলল, টাকা কোথায়, ভেতর থেকে বের করো, নইলে তুলে নিয়ে যাব।
সেজাদ তখন 3 গুনল এবং বলল, শুট করে দেব। এই মুহূর্তে সে একজন ঠান্ডা মাথার মানুষ, উত্তেজিত নয়, চিৎকার করছে না, শুধু একটা সীমারেখা টানল এবং সেই সীমারেখাটা এত স্পষ্ট যে মন্ত্রীর লোকেরাও বুঝে গেল এই মানুষ মজা করছে না। এই দৃশ্যটা পর্বের একটা শক্তিশালী সমাপ্তি পয়েন্ট, কিন্তু সঙ্গে আরেকটা কথাও এলো। সেজাদের সবচেয়ে মূল্যবান সম্পদে হাত দেওয়া হয়েছে, পরিণতি হবে। এই কথাটা কে বলল? মন্ত্রীর লোক। মানে মন্ত্রীও জানে যে সেজাদকে কোন দিক থেকে আঘাত করলে সে ভেঙে পড়বে, আর সেই দিকটা হলো তার পরিবার, তার মেয়ে। এই ইঙ্গিতটা সামনে অনেক বড় বিপদের বার্তা দিচ্ছে। আপনি যদি ড্রামা শো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের বিস্তারিত পর্বভিত্তিক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এখন একটু সামগ্রিকভাবে এই পর্বটা দেখি। 23 নম্বর পর্বে গল্পটা শুধু সামনে এগোয়নি, এটা একসঙ্গে অনেকগুলো স্তরে জটিল হয়েছে। একটা স্তরে আছে মন্ত্রী বনাম সেজাদের ক্ষমতার লড়াই,